পিলখানা হত্যাকাণ্ডে সাক্ষ্য গ্রহণে শেখ হাসিনা সহ 15 জনকে ডেকেছে তদন্ত কমিশন। অসহযোগিতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা। অগ্রাধিকার ভিত্তিতে 4 মন্ত্রণালয় প্রতিষ্ঠানের সেবা ডিজিটালাইজড করার নির্দেশ প্রধান উপদেষ্টার। নারীর ওপর সাম্প্রদায়িক সহিংসতার উদ্বেগ। গণপরিষদ আর জাতীয় নির্বাচনে ধোঁয়া তুলে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএনপির। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের তাগিদ জামায়াতের। এবং চ্যাম্পিয়ন ট্রফির মেগা আসরের পর্দা নামছে আজ। ভারত নিউজিল্যান্ড মহারণ দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব। আসসালামু আলাইকুম, সবাইকে বহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জনকে আহ্বান করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এ বিষয়ে শনিবার বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। এতে বলা হয়, সাক্ষ্য গ্রহণ কার্যক্রম 31 মার্চের মধ্যে সম্পন্নের পরিকল্পনা আছে। এজন্য 7 দিনের মধ্যে সাক্ষীদের তাদের সুবিধা মতো সময়সূচি লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। ফোন, ইমেইল বা চিঠির মাধ্যমে সময়সূচি জানানো যাবে। কোনো সাক্ষী অসহযোগিতা করলে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয় বিজ্ঞপ্তিতে। অগ্রাধিকার ভিত্তিতে 4টি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম সহ তদন্ত নাগরিক সেবা ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভূমি, এনবিআর, বাণিজ্য এবং বিআরটিএ। শনিবার তার বিশেষ সরকারি ফয়েজ আহমেদ তৈয়বকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন ডক্টর ইউনূস। লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ কার্যপদ্ধতির অটোমেশন, শতভাগ ইলেকট্রনিক ফাইল ব্যবহার এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং নিশ্চিত করা সহ ডিজিটাল সিগনেচার বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নারীর ওপর সাম্প্রদায়িক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে পতিত সরকার। তিনি জানান, দেশের মানুষকে সঙ্গে নিয়ে নারী বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ করবে সরকার। শনিবার রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তার সঙ্গে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উপদেষ্টা তার বক্তব্যে জানান, নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে প্রাথমিকভাবে ঢাকা শহরে 120টি ক্যাম্প গঠনের উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই ক্যাম্পগুলোর মধ্য দিয়ে আমরা যেমন পুলিশের সহায়ক হব, তেমনি আমরা কমিউনিটির আশ্রয় কেন্দ্র হব। আমাদের সেই ওয়ার্ডের মেয়েরা জানবে কোথায় যেতে হবে এবং এই ক্যাম্প কারা অধিষ্ঠিত করবে, এখানে আমার মন্ত্রণালয় অবশ্যই নেতৃত্ব দেবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজেও আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, যারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। নারীদের উপর সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করে যাচ্ছে পতিত সরকার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে
সহযোগিতা করুন। নারীদের অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষকে সাথে নিয়ে নারী বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ করার কথাও জানান প্রধান উপদেষ্টা। অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠা বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল হিসেবে পরিচিত করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংকট উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আর দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান নারী নির্যাতন বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। জানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি আশঙ্কা জানান, দেশ জুড়ে নারীকে হেনস্থার পেছনে উগ্র গোষ্ঠীর মদত থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিকশা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মহিলা দল। এ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ঘরে বাইরে নারীর সুরক্ষা নিশ্চিতে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একজন শিক্ষিত জাতি দেব। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কোনো নির্বাচনে যিনি কখনো পরাজিত হননি, তিনি একজন সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে মব কালচার ও উগ্রবাদী গোষ্ঠী মাথাচাড়া দেয়ায় নারীর স্বাধীন চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই মব কালচারে আজকে কত যে সমাজের মধ্যে নিপীড়ন নির্যাতন হচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বর্তমান সমাজে নারীরা পরিবারেও নিরাপদ নয়। মব জাস্টিসের মাধ্যমে নারী নির্যাতন বন্ধ না হলে নতুন দেশে জন আকাঙ্ক্ষা পূরণ হবে না। কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? পরে নারী দিবসের শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। একই সঙ্গে গণপরিষদ ও জাতীয় নির্বাচনের কথা বলে বিভ্রান্তি না ছড়াতে নতুন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এদেশে ফ্যাসিস্টের আর জায়গা হবে না। শনিবার রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। ঐক্য ধরে রেখে শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানান অন্য রাজনৈতিক দলের নেতারা। রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি, সেখানে ওইরকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়। এখনো অনেকের কথার মধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রতি আনুকূল্য দেখা যায়। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে আর গ্রহণ করবে না, করতে দেবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করে সবার মতামতের ভিত্তিতে সরকার গঠনে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বিগত আওয়ামী শাসন আমলের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন দলটির আমির। Jamaat Islami in particular has already raised its voice in support of introducing proportional representation PR system of election in Bangladesh. We believe that a truly fair political system is essential for sustainable peace and development of the country. It is our duty to ensure that every voice is heard, every community is represented, and every citizen has the opportunity to contribute to the nation's progress. নিষিদ্ধ ঘোষিত সংগঠক হিজবুত তাহরীরের অন্যতম সংগঠক সাইফুল ইসলাম সহ অন্তত ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার থেকে এসব সদস্যকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 2009 সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার জন্য হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়। পুলিশ বলছে, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যেই অনেক সদস্য চিহ্নিত হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে এদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী কথা জানান। রমজান ও ঈদ ঘিরে বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। বলেন তারা পুলিশ কর্মকর্তার মতোই গ্রেপ্তার সহ অন্যান্য দায়িত্ব পালন করবেন। এসইউ সেলিমের প্রতিবেদন। গত 23 ফেব্রুয়ারি রাত 10:30 বনশ্রী ডি ব্লকে 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি ও ছুরিকাঘাত করে প্রায় 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতারের বিষয়ে জানাতে মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলিল, ফরহাদ, ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন। রাজধানীতে ছিনতাই সহ ছোট কিছু অপরাধ বাড়লেও বড় অপরাধের সংখ্যা কমেছে দাবি করে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। এরূপ একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে আছি, আমরা কাজ করে যাচ্ছি এবং ঘটনা ঘটলে আমরা সেই ঘটনা উদ্ঘাটনের জন্য যার পর নাই চেষ্টা করি। রমজান ও ঈদ ঘিরে বিভিন্ন শপিং সেন্টার ও আবাসিক এলাকায় বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন এসব নিরাপত্তা কর্মী পুলিশ কর্মকর্তার মতোই সরকারি নিরাপত্তা ও গ্রেপ্তার সহ অন্যান্য দায়িত্ব পালন করতে পারবেন। আপনাদের বাড়ি, ফ্ল্যাট, দোকান আপনারা একটু সযত্নে রেখে আসবেন নিরাপত্তাটা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। রোজার 7 দিন পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি লেবু, শসা, বেগুনের দাম। তরমুজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। ডলারের দাম বৃদ্ধির অজুহাতে বাড়তি খেজুরের দামও। সংকট প্রকট হচ্ছে বোতলজাত সয়াবিন তেলেরও। বেড়ে গেছে চালের দামও। এই অবস্থায় সরকারকে নিয়মিত কঠোর বাজার তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ইফতারের অন্যতম উপকরণ লেবুর দাম। শতকের ঘর ছেড়েছে লেবুর হালি। এদিকে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইফতারির অন্যতম অনুষঙ্গ বেগুন ও শসাও। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়, আর বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়, যা কোথাও কোথাও চাওয়া হচ্ছে 140 থেকে 160 টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে, রোজায়ও তাদের দৌরাত্ম্য কমেনি। সরকারি উদ্যোগ আরো কঠোর হওয়া দরকার, আরো কঠোর হওয়া দরকার। বুঝতে পারছেন, এরা 2 দিন হয়তো বাজার মনিটরিং করে, তারপরে হয়তো 5 দিন থাকে না, 1 মাস থাকে না, 2 মাস থাকে না, আবার একদিন হঠাৎ করে আসে। এইভাবে তো হয় না। বিভিন্ন লেভেল তো আছে, লোয়ার লেভেল, মিড লোয়ার লেভেল, আসলে এদের পক্ষে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। এদিকে কেজি দরে তরমুজ কিনতে এসে হোঁচট খান ক্রেতারা। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। আমাদের জন্য অযৌক্তিক এটা, কারণ আমরা কেজি হিসেবে কিনি। কেজিতে এখন আমার বেশি লাভ হয় না, কারণ মালের দাম কমে গেছে। রোজাদারের ইফতারের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ খেজুরের দাম কম হওয়া নিয়ে এবার যেই প্রত্যাশা ছিল তা মুখ থুবড়ে পড়েছে। আমদানি বৃদ্ধি ও সরকারের শুল্ক কমানো, কোনোটারই সুবিধা পাচ্ছেন না ভোক্তারা। যেটা কমার কথা এই সরকারের কাছ থেকে আমরা আশা করছিলাম, কিন্তু সেরকমের কোনো দেখতেছি না কোনো আশা। মরিয়াম বাড়তি, ম্যাক্সিয়াল এগুলো বাড়তি, দামি খেজুর বাড়তি অনেক, এগুলো কম দাম, এগুলো 10-5 টাকা কমছে। দেশে প্রতি মাসে সয়াবিন তেলের চাহিদা থাকে গড়ে 87,000 টন। রমজানে এই চাহিদা সামান্য বাড়লেও শুধু জানুয়ারিতে সয়াবিন তেল আমদানি হয় 1,17,000 টন, কিন্তু এর কোনো প্রভাব চোখে পড়েনি বাজারে। দোষ যত মনে করেন দোকানদার, কোম্পানি তেল দেয় না, হেডা বলবে না, হে জায়গা যাইবে না, কারণ সরকারের লাগে পয়সা তেল কেমনে দেওয়া যায়, দেয় না কেন, সেইগুলো না, খালি দোকানদার আইয়া 2 পিস তেল 1 পিস তেল যদি পায় সেই জন্য জরিমানা করে 10,000 টাকা। সরকারি ঘুরে আছে, বসে আছে। আমি সরকারের প্রধান হয়েছে এই পর্যন্ত যথেষ্ট, আমাদের আর কিছু করার প্রয়োজন নাই। বাংলাদেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম। এর পেছনে মজুতদারিকে দায়ী করে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু এর কোনো ফলাফল নেই বাজারে, উল্টো বেড়ে গেছে দাম। প্রচুর দাম বেশি। আবার ইন্ডিয়া থেকে এত চাল আসছে যে বাংলাদেশের দামটা কমানোর জন্য, অথচ বাংলাদেশের দামটাও বেশি এবং ইন্ডিয়ান দামটা আরো বেশি, ইন্ডিয়ান দামটা আরো বাড়াই দিচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বেশ কয়েকটি রেকর্ডের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। ফাইনালের আগে জাতীয় দলীয় রান, ব্যক্তিগত রান ছাড়াও এবারের আসরে দেখা মিলছে সর্বোচ্চ ছক্কারও। কি কি রেকর্ড হয়েছে তাই জানবো কাজী পাপ্পু ডেস্ক রিপোর্টে। শেষের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাকি আছে শুধু ফাইনাল ম্যাচটি। 14 ম্যাচের ভেতর 11 ম্যাচে এসেছে ফলাফল। বৃষ্টিতে পন্ড হয়েছে 3 ম্যাচ। সেই 11 ম্যাচেই পুরো বিশ্ব দেখেছে বেশ কয়েকটি রেকর্ড। টুর্নামেন্টের দলীয় সর্বোচ্চ 362 রানের রেকর্ড করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরের দ্বিতীয় সেমিফাইনালে এই রানটি তোলে কিউইরা। এই ভেন্যুতেই ইংল্যান্ডের করা গ্রুপ পর্বের ম্যাচে 351 রান টপকে অস্ট্রেলিয়া তোলে 356 রান। ইংলিশদের ধরাশায়ী ম্যাচে 177 রানের অনবদ্য এক ইনিংস খেলেন আফগান তারকা ইব্রাহিম জাদরান। এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেন ডাকেটের করা 165 রানের ইনিংসটি এখন পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আগের রেকর্ডটি ছিল 2004 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 145 রান করা নিউজিল্যান্ডের নাথান এস্টেলের। ম্যাচের হিসেবে মোট রানের রেকর্ডটি হয়েছে এবারের আসরে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে 707 রান দেখেছিল ক্রিকেট বিশ্ব। এটি এখন শীর্ষে। দুই আছে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে হওয়া 674 রান। আগের রেকর্ডটি ছিল 643 রানের, যা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচে হয়েছিল। এখন পর্যন্ত 127টি ছক্কার মার দেখেছে এবারের আসর, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। 2017 সালে 113টি ছক্কা হয়েছিল পুরো টুর্নামেন্টে। সর্বোচ্চ 14টি সেঞ্চুরি হয়েছে এবারের আসরে। টুর্নামেন্টের ইতিহাসে এটি যে কোনো এক আসরে সর্বোচ্চ শতকের সংখ্যা। দ্বিতীয় সেমিফাইনালে মাত্র 67 বলে সেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা দখলে নেন ডেভিড মিলার। এই আসরে জশ ইংলিশে করা 77 বলে সেঞ্চুরিটি এখন টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর আগে 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে 77 বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি করেছিলেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর সেহবাগ, যা 23 বছর রেকর্ড ভাঙার সাক্ষী এবারের দর্শকরা। সবশেষ বলাই যায় এবারের আসরটা যেন ছিল ব্যাটারদেরই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছর শিশুকে ধর্ষণের ঘটনায় 3 দিন পর 4 জনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ওই শিশুর মা বাদী হয়ে সদর থানার 4 জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। শিশুটির বোনের স্বামী সজীব শেখ সহ 4 জনকে আসামি করা হচ্ছে। শনিবার এদের সবাইকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাগুরা থানা পুলিশ। এদিকে ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ স্থানান্তর করা হচ্ছে। 3 দিন পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি শিশুটির। অন্তর্বর্তী সরকার 6 মাসেও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আওয়ামী লীগের দোসররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। শনিবার বিকেলে রাজধানীর পল্লবীতে এক ইফতার মাহফিলে আমিনুল হক অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র হচ্ছে। হুমায়ুন কবিরের রিপোর্ট। রাজধানীর পল্লবী ও রূপনগর থানায় শহীদ গুম পরিবার, বীর মুক্তিযোদ্ধা, ওলামা মাশায়েখ, শিক্ষক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে মিরপুর স্পোর্টস ও ফিজিক্যাল কালচার সেন্টার সিটি ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি তারিক আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সহ মহানগরীর নেতারা। বক্তব্যে আমিনুল হক সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর সমাজ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান। আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সকলকে নিয়ে আমি কাজ করতে চাই। একটি সমাজ, সুন্দর সমাজ করতে চাই, যে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো রক্তপাত থাকবে না। আমরা সেই সমাজ করতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। আওয়ামী লীগের দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিভিন্ন দোসররা এখন পর্যন্ত বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটি মহল, একটি গোষ্ঠী প্রায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। যখন দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকারই একমাত্র পারবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে, স্বৈরাচারদের বিচার করতে এবং পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করতে পারবে। নির্বাচন নিয়ে নানান টালবাহানার সমালোচনা করেন আমিনুল হক। আমরা স্বৈরাচার শেখ হাসিনা সহ প্রত্যেকটি দোষরেরও বিচার চাই, কিন্তু এই বিচার এবং সংস্কারের সাথে বাংলাদেশের কোনো নির্বাচনের কোনো সম্পর্ক নাই। পরে মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনা এবং আমিনুল হককে মানুষের খেদমত করার তৌফিক চেয়ে দোয়া করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। দেশকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিত সভা ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক তানফিরুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীতে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDF। এতে নারী দিবস উপলক্ষে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক পরিমল চন্দ্র মল্লিক ও মোহনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান AKM শোয়েব। আয়োজনে সারা দেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 2 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে আগামী 12 সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন BCS স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। BCS স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষে ডক্টর মোহাম্মদ আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুনর্নির্ধারিত কর্মসূচি অংশ হিসেবে শনিবার সকাল 9:30টায় ঢাকা মেডিকেল বাগান গেটে মৌন মিছিলে চিকিৎসকরা সমবেত হন। এরপর সেখানে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার শায়াতুর রহমান। তিনি আগামী 12 সপ্তাহের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 8 জন। পুলিশ জানায়, খোয়াজপুর ইউনিয়নের আরিয়াল খান নদে বালু ব্যবসায় নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন স্থানীয় মোহাম্মদ শাহজাহান খানের সঙ্গে সাইফুল সর্দারের বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। কয়েকদিন আগে জেলের খাইটা বাইরে সাইফুল সর্দার আর তার ছোট বাইরে তার মেজো বাইরে মাইরা ফেলাইছে কোপাইয়া। আমাকে বাড়ি ঘর আগুন জ্বালাই দিছে। আমার স্বামী হারা যান বাঁচানোর লেগে মসজিদ ঘরে যায় পলাইছে। এই মসজিদ ঘর কোপাইয়া হেগো 3 বাইরে মাইরা হালাইছে। সবাই মিল্লা আমার বাইরে 3টারে কোপাইছে। আমার 2 বাইরে একালে মাইরা লাইছে, ডাইরেক্ট মাইরা লাইছে। প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে তার সামাজিক বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে কক্সবাজার PTIতে প্রজেক্ট এক্সিকিউটিভস অ্যান্ড স্কুল ফিন্ডিং শীর্ষক সেমিনারে কথা বলেন উপদেষ্টা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন তিনি। আমাদের এই যে দেশের পরিবর্তন হলো আমাদের জুলাই গণঅভ্যুত্থানে, সেটার মূল স্লোগানটা ছিল বৈষম্য দূরীকরণ। এবং আমরা যদি প্রাইমারি এডুকেশনকে ডেভেলপ করতে পারি, সামাজিক বৈষম্য দূরীকরণে এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে। মৌলভীবাজারে কমলগঞ্জে গ্রাফটিং টমেটো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। NGO ও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে টমেটো ক্ষেত ও নার্সারি করে দুশ্চিন্তায় পড়েছিল কৃষকরা। তবে এখন আলোর মুখ দেখতে শুরু করছেন। যদিও হিমাগার না থাকায় কোটি টাকার টমেটো নষ্ট হওয়ার আশঙ্কা তাদের। আরও জানাচ্ছেন তাসসিন তারিন। কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আয়ের বড় উৎস টমেটো চাষ। কয়েক দশক ধরেই টমেটো চারার গ্রাফটিং চাষ করছে এখানকার লোকজন। কিন্তু এবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলার প্রায় 400 কৃষক। বন্যায় কয়েক লক্ষ টমেটো চারা নষ্ট হয়েছে, তাতে ক্ষতির পরিমাণ 20 কোটি টাকা। NGO ও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে টমেটো চাষ করে দুশ্চিন্তায় পড়লেও ভাগ্য বদলের চেষ্টা করছেন তারা। উপজেলার আলীনগর
আদমপুর, তিলকপুর, জামিরকোনা, হোমেরজান, পাত্রখোলা, কাটাবিল সহ পুরো উপজেলায় টমেটোর চাষ হয়েছে। কৃষকরা বলছেন 1000 হেক্টরেরও বেশি জমিতে টমেটো চাষ করেছেন তারা। তবে টমেটো বিক্রির শেষ পর্যায়ে হিমাগার না থাকায় কোটি কোটি টাকার মাল নষ্ট হয় দাবি কৃষকদের। মালটাল বিক্রি করার জন্য একটা হিমাগার নাই, এই মালটা স্টক করে রাখার জন্য। ক্ষয়ক্ষতির তো শেষ নাই, কমসে কম 20 কোটি টাকা হইব। আমরা 3টা ইউনিয়নের ভিতরে গেছে, খালি আমরা চাষি হলোর সুদে বুদে টাকা নিয়া আবার শুরু করছে করিয়া মোটামুটি এখন একটা বাম্পার ফলন আশার মুখ তারা দেখছে। লস হইল নিজের, লাভ হইল নিজের। তবে কৃষি অফিসে আমরা কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত পাইছি না। কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারে সেজন্য প্রণোদনা দেওয়ার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। 500 হেক্টর জমিতে আমরা ক্ষতি নিরূপণ করেছি এবং চাষিদেরকে আমরা বিভিন্ন প্রণোদনার মাধ্যমে আমরা উপসি সবজি পাশাপাশি হাইব্রিড সবজি প্রণোদনা দেওয়ার মাধ্যমে তাদের ক্ষতিটা যেন পুষিয়ে নিতে পারে এই চেষ্টা আমরা বিতরণ চলমান রয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের তদারকি সহ কৃষকরা চান সরকারি পৃষ্ঠপোষকতা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় 14 জনের মৃত্যু হয়েছে। এদিকে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ থেকে মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিংশোষিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। ওদিকে কানাডার কৃষি ও খাদ্যপণ্য আমদানিতে প্রায় 260 কোটি মার্কিন ডলার মূল্যের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে 5 শিশুসহ 14 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 37 জন। শনিবার পূর্বাঞ্চলীয় শহর ডোব্রোপিলিয়া ও খার্কিভ অঞ্চলে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বহুতল ভবন ও 30টি যানবাহন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় 10 জনের মৃত্যু হয়েছে। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কায় 1000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। আগামী ডিসেম্বর অথবা 2026 সালের জানুয়ারিতে মিয়ানমারে সাধারণ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনী প্রধান মিন হংলেং। শনিবার সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কারাগার থেকে মুক্তি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। জামিনের বিরুদ্ধে প্রসিকিউটররা আপিল না করায় এ সিদ্ধান্ত দেয় সামরিক আদালত। বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে জানুয়ারি মাসে গ্রেপ্তার হন ইউন। কানাডার কৃষি ও খাদ্যপণ্য আমদানিতে প্রায় 260 কোটি মার্কিন ডলার সমমূল্যের শুল্কারোপের ঘোষণা দিয়েছে চীন। আগামী 20 মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকরের কথা রয়েছে। এর আগে চীনা বৈদ্যুতিক যানবাহনে শতভাগ এবং স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপ করে কানাডা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাউইদ বিদ্রোহীদের আত্মসমর্পণে আহ্বান জানিয়েছেন সিনিয়র নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার আসাদপন্থী অন্তত 162 জনকে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ার ওয়ান মনিটর। আগের দিন আসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়। আবারও খেলার খবর। টি-20-র অধিনায়ক থাকছেন না নাজমুল হোসেন শান্ত, এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চলতি সপ্তাহে টি-20 অধিনায়কের নাম ঘোষণা করা হবে। শান্ত নেতৃত্বে গেল বছর টি-20 বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। ব্যর্থতা নিয়ে সে বিশ্বকাপ শেষ করতে হয় টাইগারদের। সমালোচনার মুখে নেতৃত্ব ছাড়তে চাইলেও বিসিবির অনুরোধে সেটা আর করতে পারেনি। এদিকে মুশফিকুর রহিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি। খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনও একদম ধরনের বাইরে না। এরকম থেকে আমরা একটা চেষ্টা করবো। ট্রাই নেশনটা না, আমাদের ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট, বাংলাদেশ অ্যাজ এ পার্টিসিপেন্ট। সো এটাই নিয়ে আলাপ করেছি আমরা। এপ্রিলে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। 15 এপ্রিল বাংলাদেশে পা রাখবে তারা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। সফরের প্রথম 5 দিন বিশ্রাম ও অনুশীলনের পর 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় শেষ টেস্ট হবে 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজ শেষ করে 3 মে দেশে ফিরবে জিম্বাবুয়ে দল। শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার।
পিলখানা হত্যাকাণ্ডে সাক্ষ্য গ্রহণে শেখ হাসিনা সহ 15 জনকে ডেকেছে তদন্ত কমিশন। অসহযোগিতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা। অগ্রাধিকার ভিত্তিতে 4 মন্ত্রণালয় প্রতিষ্ঠানের সেবা ডিজিটালাইজড করার নির্দেশ প্রধান উপদেষ্টার। নারীর ওপর সাম্প্রদায়িক সহিংসতার উদ্বেগ। গণপরিষদ আর জাতীয় নির্বাচনের ধোঁয়া তুলে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএনপির। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের তাগিদ জামায়াতের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা আসরের পর্দা নামছে আজ। ভারত নিউজিল্যান্ড মহারণ দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।